স্বাগত আমাদের একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে স্বাগত। জাকির ভাই, একটু প্রথমেই পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই। আসলে পুঁজিবাজারের উত্থান পতন থাকবে সেটি ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে সংস্কারের পরের যে অবস্থানটি দেখছি, পুঁজিবাজারে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে, স্টেক হোল্ডার পরিবর্তন হয়ে গিয়েছে, পরিচালনা পর্ষদের পরিবর্তন হচ্ছে, কিন্তু বাজারের পরিবর্তন কতটুকু হচ্ছে? সুন্দর বলেছেন। আসলে সংস্কার পরবর্তী ঠিক না, সংস্কারের পূর্ববর্তী সময়ে পুঁজিবাজার যে খুব ভালো অবস্থানে ছিল, পরিবর্তন খুব হয়েছিল তেমনটা না। আমরা প্রত্যাশা করেছিলাম যে সংস্কারের পরে হয়তো পুঁজিবাজারে কিছু বিষয় আসবে, কারণ পুঁজিবাজারের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি যারা পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ছিল, মার্কেটে তারা নানা রকমভাবে প্রভাব বিস্তার করতো, এমন একটা বিষয় মার্কেটে ছিল। সেই প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে বাজার একটা স্বাধীনভাবে চলবে, জনগণের আস্থার যে অভাবটা ছিল ওই প্রেক্ষাপটের উপর বেস করে সেটা চেঞ্জ হয়ে আস্থাটা ফিরে আসবে, এমন প্রত্যাশাটা ছিল। বাট সেই প্রত্যাশাটা আমরা দেখছি না, এখনও কিন্তু সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আছি। এটাই তার মূল কারণ আপনারা দেখছেন যে এই পরিবর্তনের ফলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা পুঁজিবাজারের মূল নিয়ন্ত্রক সংস্থা, সেখানকার চেয়ারম্যান পদে কিন্তু পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা এসছে সেটাও কিন্তু কয়েকটা ঢেউয়ের মধ্যে দিয়ে। একবার একজনকে নিয়োগ দেওয়া হলো, তিনি জয়েন করতে পারলেন না, আবার একজন নিয়োগ দেওয়া হলো। এরপরেও আমরা এখন পর্যন্ত যেটুকু খবরাখবর রাখছি যে যিনি জয়েন করছেন সেখানে তারও গ্রহণযোগ্যতা মধ্যে নিয়ে কোশ্চেন তুলছে বিভিন্ন জন। অর্থাৎ এই কোশ্চেন তোলার প্রেক্ষাপটটা আমাদের শুরু হয়েছে। আমরা দীর্ঘ 16 বছর একটা রাজনৈতিক দলের শাসনে চলেছি। সো দেশ আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগ দুটো ভাগে বিভক্ত ছিল। সেই বিভক্তিকরণে আমরা যৌক্তিক হোক, অনিযুক্ত হোক, অযৌক্তিক হোক, আমরা প্রত্যেকের দাবি এখন এই নতুন সরকারের কাছে একদম রাতারাতি তুলে ধরছি। সো কে গ্রহণযোগ্য ঠিক পুঁজিবাজারের জন্য সঠিকভাবে সেটা বিচার বিশ্লেষণ না করে হয়তো অন্যান্য প্রেক্ষাপটে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরছি। এইটার জন্য অস্থিরতা রয়েছে। একটা ব্যাপার। অন্য একটা ব্যাপার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ এসছে, সমস্ত জায়গাতে এসছে, গভর্নর চেঞ্জ এসছে, এবং এই চেঞ্জ আসার ফলে আমাদের ব্যাংকিং খাতে যে একটা মারাত্মকভাবে দুর্বল স্থান ছিল সেটা আরও স্পষ্ট হয়ে, আমরা সবাই জানতাম, কিন্তু সেটা আরও স্পষ্ট হয়ে সবার সামনে আসছে। এই আসার ফলে দেখছি অনেকগুলো ব্যাংক কিন্তু সেখানে সংস্কার বলি আর পরিবর্তন বলি সেটা শুরু হয়েছে। ব্যাংকগুলোতে যে তারল্য সংকট আছে সেটাও আমরা এখন মারাত্মকভাবে দেখছি, বিশেষ করে কিছু ব্যাংকের। সো ব্যাংক নিয়েও মানুষের একটা অনাস্থার জায়গা যেটা রয়েছে সেটাও কিছুটা পোকাটাকার ধারণ করেছে। পাশাপাশি এই ব্যাংকগুলোর সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে যেমন বাংলাদেশ গভর্নর স্বেচ্ছার, ঠিক একইভাবে উনি মুদ্রাস্ফীতি কমিয়ে দেওয়ার ব্যাপারেও এটাকেও নিয়ে পদক্ষেপ নিচ্ছেন, যার কারণে নীতি সুধার কিন্তু বেশ 2 ধাপে বাড়ানো হয়েছে, আরও বাড়ানো হবে বলে আছে। সো ব্যাংকে যখন সুদের হার বেড়ে যাবে তখন পুঁজিবাজারে টাকা বিনিয়োগ থেকে মানুষ সেফ জায়গাতে বিনিয়োগে যাবে, এমন একটা পদক্ষেপ তো তৈরি হয়েছে। চতুর্থ হলো যে অর্থনীতিতে একটা স্থবিরতা আছে, টোটাল একটা চেঞ্জ আসার কারণে যারা আগের রাজনীতির সাথে জড়িত ছিল তারাও তো অর্থনীতিতে তাদেরও ভূমিকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়েছে, আগুন দিয়েছে, ভেঙে চড়ে দিয়েছে, তারা নিজেরাও সামনে আসতে পারছে না। সো অর্থনীতিতে তাদেরও অনিশ্চিত কারণে একটা স্থবিরতা রয়েছে। এই সার্বিক সমস্ত কিছু মিলে এর প্রভাবটা পুঁজিবাজারে আসা দেখা যাচ্ছে। সো আমরা যেটা বারবার সবসময় বলে এসছি যে পুঁজিবাজার যারা বিনিয়োগ করেন, পুঁজিবাজারে তাদের আস্থার অভাব। আসলে আস্থার জায়গাটার থেকেও আমাদের এইসব জায়গাগুলো এখন খুব বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে। এই জায়গাগুলো টুইনি হয়ে যতক্ষণ না পরিপূর্ণভাবে মার্কেটের ফেভারেবল হয়ে মার্কেটে কাজ করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো চিত্র হয়তো আমরা দেখব না। এই জায়গাটায় আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে যেটা আমরা দেখছি যে পরিবর্তন হওয়া উচিত, কিন্তু যোগ্য জায়গায় যোগ্য লোক, কারণ পুঁজিবাজার একেবারেই সেন্সিটিভ একটা জায়গা, আমরা সকলেই জানি। আর সেখানে সাম্প্রতিক সময়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্ত হঠাৎ করে বেশ কিছু সিদ্ধান্ত অবশ্যই যারা অনিয়ম করেছেন তাদের শাস্তি হওয়া উচিত, সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু সমন্বয়হীনতার কোনো অভাব দেখছেন কিনা আপনি? কিছুটা হলেও আছে। আপনি যেটা বলছিলেন যে এক হলো যোগ্যতা, দ্বিতীয় হলো লেজুর বৃত্তি। একজন যোগ্য লোক হয়তো আমরা পাচ্ছি, কিন্তু তার পূর্ববর্তী সরকারের সাথে লেজুর বৃত্তি ছিল, যার কারণে তাকে দিলে অ্যাকসেপ্টেন্সটা আসতেছে না বা কোশ্চেন উঠছে। আমরা অনেকগুলো পরিবর্তন কিন্তু এরকম অনেক জায়গায় দেখেছি, একটা নিয়োগ হওয়ার পরে বা একটা কমিটি হওয়ার পর পরবর্তীতে সেটা ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকার যোগ্য লোক দিচ্ছে কিন্তু তার পুরাতন কোনো লেজুর বৃত্তি থাকার কারণে তেমনটা এসছে। আমরা এমন অনেক জায়গায় দেখেছি, জাস্ট কোনো একটা সমাবেশে বা কোনো একটা জায়গায় তিনি ছিলেন, তার এই ছবিটাকে কেন্দ্র করে তিনি ওই দলের লোক, এমন তার গায়ে সিম্বল লাগিয়ে তাকে ওই পদে
অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এমন ব্যাপার আছে। আবার দ্বিতীয় একটা পার্ট আছে যে যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই পরিবর্তন ফলে ওই প্রতিষ্ঠানে যেসব কার্যক্রমগুলো করা দরকার সেগুলো বেশ সাহসী কার্যক্রম, এই সাহসটা অনেকে দেখাতে ভয় পাচ্ছেন। এই মুহূর্তে এত পরিবর্তন, এত যন্ত্রণা নিয়ে নিবেন, চাপটা নিবেন, এইটা অনেকে নিতে চাচ্ছেন না। এটাও আমরা দেখেছি যে অনেক পদে অনেকে দেওয়ার পরে তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। অনেক জায়গায় ডিরেক্টর নিয়োগ হয়েছে বা মেম্বার নিয়োগ হয়েছে, কমিশনে নিয়োগ হয়েছে, যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছেন। সো এই টোটাল জায়গাটাতে সমন্বয়হীনতা ঠিক না, যোগ্য জায়গায় যোগ্য লোক বসে টোটালটা বুঝে একটা কাজ করার জন্য সার্বিক যে পরিস্থিতি উন্নত হওয়া দরকার, সেই উন্নত পরিস্থিতিটা এখনো আসেনি। ওইটা আসার পরেই আমরা যোগ্য লোক যোগ্য জায়গায় যোগ্য কাজটা করতে পারতেছেন কিনা সেটা মূল্যায়ন নিয়ে কথা বলতে পারবো। তার আগে কথা বলাটা বোধহয় কিছু এই জায়গাটায় কিন্তু আমাদের সকলকে একটু সহনশীল হতে হবে, কারণ অর্থনীতি খুব ঝুঁকি একটা আছে। যোগ্য লোক তাকে চেক এন্ড ব্যালেন্স করে যদি সে কাজগুলো আদায় করে নেওয়া যায়, সেখানে হয়তো আমাদের সে কনসিডারেশনের জায়গাটি থাকতে হবে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিই, তারপর আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। তার সাথে যুক্ত হচ্ছে আবার আলোচনা। দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে। জাকির ভাই, যেমনটা আমরা বলছিলাম, সেখান থেকে পুঁজিবাজার অর্থনীতি আসলে একটার সাথে আরেকটা একেবারেই সম্পৃক্ত, কোনোটিকে আসলে গুরুত্ব না দিয়ে উপায় নেই। সার্বিক অর্থনৈতিক অবস্থা আমাদের মেনে নিয়ে আসলে দুটোকেই সমানতালে এগিয়ে নিতে হবে। এবং পুঁজিবাজারের সংস্কারে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, সেখানে খুবই কঠিন সময় আমাদেরকে পার করতে হচ্ছে। কোন কোন জায়গায় অনেক দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আপনি সরাসরি কাজ করেন পুঁজিবাজারে, আসলে আমাদের একটু সতর্ক থাকা উচিত বা নজর দেওয়া উচিত? আসলে এই মুহূর্তে সতর্কতার অন্যতম যে জায়গাটা সেটা হলো যে আমরা পুঁজিবাজার তো একটা নাজুক অবস্থাতে দীর্ঘদিন চলে আসছিল। যারা পুঁজিবাজারে অভিজ্ঞ আছেন তারা জানেন যে এর ভিতরের রিয়েল কারণ কোনটা। এই অভিজ্ঞ ব্যক্তিদের অভিজ্ঞতাটা কাজে লাগানো, যে কোন পদক্ষেপটা আমাকে কখন নিতে হবে, পদক্ষেপ নেওয়ার সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া। আমরা এমনটা দেখছি গত বেশ কিছুদিন ধরে যে একটা পদক্ষেপ নিচ্ছেন পুঁজিবাজার, মারাত্মক একটা হোঁচট খাচ্ছে সেই পদক্ষেপে, এরপর উঠে দাঁড়াতে না দাঁড়াতে আবার একটা পদক্ষেপ নিয়ে ফেলছি। এমনটা হতে পারে। আপনারা সেগুলো অ্যানালাইসিস করে দেখেন যে এবার এইটা তো মার্কেটের ওভারঅল অবস্থা দেখে বোঝা যায় যে এই পদক্ষেপের ফলে মার্কেটের রিয়াকশনটা কি আসবে। সো অনেকগুলো পদক্ষেপ প্রয়োজনে একসাথে নিয়ে ফেলি, তাহলে একবারে ধাক্কাটা হয়ে মার্কেট ঘুরে দাঁড়ায়। তা নাহলে মার্কেটে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, কোমর সোজা হচ্ছে না, আবার একটা পদক্ষেপ নিচ্ছি বা পাটপাট করে নিচ্ছি। সো এই জায়গাটাতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। কারণ আমরা বারবারই কিন্তু বলি যে পুঁজিবাজার খুব সেন্সিটিভ একটা জায়গা, বাংলাদেশের জন্য সেটা আরও বেশি সেন্সিটিভ। কারণ পৃথিবীর অন্যান্য অনেক দেশেই পুঁজিবাজার থেকে রুটি রুজি আসবে এমন চিন্তার লোক কম, বাংলাদেশে রুটি রুজি আসবে এমন চিন্তার লোক বেশি, প্রতিদিন এখান থেকে কিছু লাভ করে ঘরে ফিরবো এমনটা লোক বেশি। দ্বিতীয় একটা পার্ট বাংলাদেশে রয়েছে যে সতর্ক হওয়ার জায়গা, আমরা যেটা বলি যে কারসাজি। বিভিন্ন শেয়ার নিয়ে নানা রকমভাবে কারসাজি হয়। অনেক লো ক্যাপিটালের কোম্পানি রয়েছে, এই লো ক্যাপিটালের কোম্পানিগুলোর ক্যাপিটাল বাড়ানোর ব্যাপারেও নানা পদক্ষেপ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়েছিলেন, কিন্তু সেই পদক্ষেপগুলো ঠিক বাস্তবায়ন হয়নি এবং বাস্তবায়ন হওয়ার জন্য কঠিন কোনো পদক্ষেপ আমরা দেখিনি। দ্যাট যেটুকু হয়েছে সেটুকু আমার কাছে এখন থেকে মনে হচ্ছে যে আয়ুষ না হলে বছর পর বছর কেন এটাতে লাগবে। এই লো ক্যাপিটালের কোম্পানিগুলো নিয়ে মারাত্মকভাবে কারসাজি হচ্ছে। এবং সিম্পলি দেখেন, ইসলামী ব্যাংকের একটা বড় অংশের শেয়ার এখন এই সরকার পরিবর্তন হওয়ার কারণে সেটা ব্লকে চলে গেছে। সো মার্কেটে ট্রেডেবল শেয়ার কমে গেছে, সেটা নিয়ে কারসাজি শুরু হয়েছে বলে এমনটাই পত্রপত্রিকা আসছে এবং সবাই তো আসছে। এই যে এরকম বিষয়গুলো, এই বিষয়গুলোতে নজর দেওয়া যাতে কারসাজির জায়গাগুলোকে স্কুইজ করে নিয়ে আসা যায়। আসলে একটা পুঁজিবাজারের কারসাজি যে ষোলানা দূর করে ফেলা যাবে এটা কখনো আমরা মনে করি না। সো কিন্তু এই কারসাজিটা যতটা কম নিয়ন্ত্রণে যতটুকু আনা যায়, ঠিক একইভাবে যারা কারসাজির সাথে জড়িত সঠিকভাবে তার তদন্ত করে তাদের যে বিচার, এই বিচারটাও যথাযথভাবে হওয়া দরকার। বিচার হলে সেই বিচারটা যদি সবাই দেখে সেটা আসে। আমরা এমনটাও কিন্তু দেখেছি যে বিচারের ক্ষেত্রে যে কেউ একজন দেখা যাচ্ছে যে সে টোটাল যত শেয়ার ট্রেড করে কারসাজি করে যে টাকা প্রফিট করেছে, সে হয়তোবা 100 কোটি টাকা কামিয়ে নিয়েছেন, তাকে 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। এই যে জায়গাটা, এটাতে তো সে কারসাজি কখনো মনে করবে না যে আমার কারসাজি বন্ধ করা হচ্ছে, 20 কোটি টাকা কামিয়ে আমি 50 লক্ষ টাকা দিলাম। সো এটা একটা পয়েন্ট। এইরকমভাবে মার্কেটে অনেকগুলো ম্যাটার রয়েছে, এই যে ম্যাটারগুলো ছোটোভাবে মার্কেটকে ক্ষতি করতেছে, এই ক্ষতি করার জায়গাগুলো আগে ঠিক করতে হবে, ক্ষতিগুলো ঠিক করতে হবে। পাশাপাশি পুঁজিবাজার এমন একটা বিষয় ছিল যে আমরা বিনিয়োগকারী তাদেরকে একটু পুঁজিবাজার সম্বন্ধে জ্ঞান দেওয়া। তো সেই জ্ঞানের কার্যক্রমে অন্যতম আছে যে আমরা সবাই শর্ট টার্ম প্রফিটের দিকে সবসময় ঝুঁকি।
তাতে আমরা রিস্কটা বিবেচনা করি না। আমরা এই শর্ট টার্ম প্রফিটের যুগে মার্কেটে নানার গুজবে কান দিয়ে ফাঁদে পা দিই, একদম রীতিমতো ফাঁদে পা দিই। এই ফাঁদে পা দিয়ে একটা শেয়ার কিনে ফেলি। যত কয়েকদিনের যে চিত্র, এই শেয়ারগুলো বিক্রি করেছেন, কেউ না কেউ তো কিনেছে, অবশ্যই কিনেছেন। এরা ফাঁদে পা দিচ্ছে, এই ফাঁদে পাতে দুই টাইমে তারা বেরোতে পারে না। আলটিমেটলি তাতে ক্ষতিগ্রস্ত হয় এই গ্রুপটা, ক্ষতিগ্রস্ত হয়ে মার্কেটের উপর তাদের অনাস্থা তৈরি হয়, তাদের বিনিয়োগ পুঁজি শেষ হয়ে তারা নিঃস্ব হয় এবং মার্কেটে এই গ্রুপটাকে আমরা চিরতরে হয়তো হারাই ফেলি। তো এই যে কাজটা, এই জায়গাগুলোটা আমাদের দেখতে হবে। দেখে মার্কেটের জন্য আমরা যারা বিনিয়োগ করি তারা সতর্ক হয়ে বিনিয়োগ করি, কোনো গুজবে কান না দিই, একটু নিজেদের বিনিয়োগ, এই টাকা তো আমার, লস হলে আমার, লাভ হলে যেমন আমার, লস হলেও তো আমার, এই জিনিসটুকু বিবেচনা করে থাকি। তৃতীয় একটা পয়েন্ট মার্কেটে ছিল এর আগে, যে মার্কেটকে মারাত্মকভাবে ক্ষতি করেছে, সেটা হলো মার্কেটের যে লোন, আমরা যেটাকে মার্জিন লোন হিসেবে বলি, আমরা এই মার্জিন লোনটা বুঝে না বুঝে নিয়েছি। আমরা মার্জিন লোন খুব রিস্কি শেয়ারে নিতে পারবো কিনা, রাইট। সো মার্জিন লোন এমন শেয়ারে নেওয়া উচিত যেটাতে আমার নিশ্চিত গেইন দেবে বলে আমি মোটামুটি এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পৌঁছেছি। আদারওয়াইজ যেখানে রিস্ক আছে সেখানেই মার্জিন লোন নিয়ে ফেললে, যদি ওই শেয়ার থেকে বেরোতে না পারি, দিনের পর দিন মার্জিন লাইনে আটকে থাকি, তাহলে যিনি মার্জিন লাইনে আটকে আছেন তিনিও যেমন ক্ষতিগ্রস্ত হবেন, প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হবে। আবার এই মার্জিন লোন নিয়ে যে সময় শেয়ারটা বিক্রি করার কথা ছিল, যেটাকে আমরা ফোর্থ সেলের লেভেল বলি, এর আগে কিন্তু এই ফোর্থ সেলের লেভেলে কোম্পানিগুলো সেল করতে পারেনি, কারণ তখন সেল করলে তখন বিনিয়োগকারীও কিছু পেত, প্রতিষ্ঠানও কিছু পেত। যে কোনো কারণে হোক তারা সেল করেনি। এটা আমরা শুনেছি নানাভাবে, যে নানাভাবে প্রতিষ্ঠানিক পেশার এবং বাইরে অন্যান্য অনেক পেশার ছিল। সো এই জায়গাগুলো এইরকম পেশার মুক্ত করতে হবে, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করার সুযোগটা দিতে হবে। সো এই সার্বিক সমস্ত জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে প্রত্যেকটা জায়গা করতে পারি, তাহলে আমাদের সাথে ভালো মানের আইপিও গুলো নিয়ে আসা। আইপিও একটা সুন্দর একটা পয়েন্ট বলেছেন, যে আমরা আইপিওতেও এমনটা দেখেছি, আজকের পেপারেও যেমন আছে, একদম সরাসরি ব্যাংকের নাম ধরে, ইউনিয়ন ব্যাংকের, যে তার যখন নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থাতে তাকে আইপিওতে অনুমোদন দেওয়া হয়েছে। এই আইপিওর অনুমোদন নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু বারবারই কাঠগড়ায় দাঁড়িয়েছে, এবং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সংঘাতও আমরা এটা নিয়ে দেখেছি। যে এইটা কাম্য না, এই দুটো জায়গা, দুটো সংস্থাই হলো পুঁজিবাজারের জন্য, তাদের দুজনেরই একমত হয়ে যেতে হবে পুঁজিবাজারের জায়গায়। তাদের ভিতর নিজেদের মধ্যে সংঘাত থাকে, তাহলে বুঝতে হবে এখানে অবশ্যই কোনো কিছু ভুল কিছু আছে। এই ভুলের জায়গাটা ঠিক করতে হবে। সো আইপিও মার্কেটের প্রাণ, আইপিও নতুন বিনিয়োগকারীকে মার্কেটে নিয়ে আসে। আমরা দেখেছি, আমি এর আগেও একটা প্রোগ্রামে উল্লেখ করেছিলাম, যে গ্রামীণফোন তার একটা উদাহরণ, যে গ্রামীণফোনের হাত ধরে অনেক বিনিয়োগকারী মার্কেটে এসেছে, এবং তার পারফরম্যান্সও কিন্তু এখন ভালো। আইপিও যদি মার্কেটে আসে, ভালো ভালো কোম্পানি বাংলাদেশে আছে, তাদেরকে খুঁজে বের করা যায়, তাদের মাধ্যমে যদি নতুন বিনিয়োগকারী আসে, সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক হিসেবে কাজ করবে। জি, আমরা অবশ্যই একেবারে শেষ দিকে চলে এসে প্রত্যাশা রাখবো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে ক্ষেত্র পুঁজিবাজারকে বলা হয়, সেটি শুধু মুখে নয়, কাজে করতে হবে, এবং সমন্বয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে যারা আমরা ভালো করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একুশে টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতির আনন্দিকরণ নিয়ে কথা বলছিলাম জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল ও পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। এবারে নিচ্ছে আরও একটা বিরতি, দুপুর 2:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। আমাদের সাথে থাকুন।